এই হচ্ছে আপনাদের সেই কমলা সুন্দরী ইনফিনিক্স নোট 60 প্রো, যার ব্যাপারে আপনারা বেশ আগ্রহ দেখিয়েছিলেন। রিসেন্টলি এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হয় এবং আমাদের চ্যানেল থেকে আপনারা একটা ফার্স্ট ইমপ্রেশন বা শর্টসের ভিডিও পেয়েছিলেন মূলত। তো এই ডিভাইসটার লুক ওয়াইজ বলতে গেলে একদম হুবহু 17 প্রো ম্যাক্সের সাথে মিল রাখে, বিশেষ করে এই কালার ভেরিয়েন্ট আরো বেশি ওরকমই লাগে। তবে ক্যামেরা মডিউলের ডিজাইনটা কিছুটা চেঞ্জেস আছে। একই সাথে ক্যামেরার এই পাশটাতে মডিউলের এই ফাঁকা জায়গাটাতে আমরা একটা ম্যাট্রিক্স ডিসপ্লেও দেখতে পাই। এই জিনিসটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। আই হোপ অনেকেই এনজয় করবেন। অ্যাটেনশন গ্র্যাব করার মতো একটা জিনিস। এই ডিসপ্লেটা কোন কাজে লাগতে পারে? ধরুন নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করতে পারে। ধরুন এখানে আপনি চাইলে কোনো কিছু টেক্সট লিখবেন, সেটা লিখতে পারেন। কিছু ইমোজি আইদার পেটস, সেগুলোকে সেট করে রাখা যেতে পারে। এই তো এই ধরনের কাজ বাজ এটা ব্যবহার করা যায়, বাট ইন্টারেস্টিং লাগে দেখতে। বডি ফ্রেমটাতে আবার ওরা অ্যালয় ব্যবহার করেছে। দ্যাটস ওয়াই ফোনটা একটু সলিড স্টাডি টাইপের একটা ফিল দেয়, একটু প্রিমিয়াম ফিল আসে, দামি ফোনগুলোর মতো অবশ্যই মনে হয়। তাছাড়া এই ফোনটা আইফোনের মতো অনেক বেশি বাল্কি এবং হেভি ওরকম মোটা ওরকম ফিল দেয় না, বরং এটা যথেষ্ট স্লিম রয়েছে। কিন্তু যেহেতু মোটামুটি একটু স্কোয়ার শেপের ডিজাইনের ফোন, হাতে নিলে হালকা মানে ওরকম টাইপের একটু স্কোয়ারি বক্সি শেপের একটা ফিল হাতের ভিতরে আসে আর কি। ডিসপ্লে গার্ড হিসেবে কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। রিয়ার প্যানেলটা আপনাকে একটা গ্লাসের মতো ফিল দিবে, বাট আমার কাছে এটা বরং প্লাস্টিকই মনে হচ্ছে, মানে গ্লাস্টিক টাইপের একটা ফিল আসছে আর কি মূলত এর থেকে। বাট একটা জায়গায় আমি একটু কমতি বলবো, তা হচ্ছে গিয়ে আইপি রেটিং, যেখানে আমরা IP64 দেখছি। যেহেতু এই ফোনটা বলা যায় বাংলাদেশের ক্ষেত্রে একটা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইস আছে অফিসিয়াল ফোন, সেই জায়গা থেকে আমরা IP68 মানে অ্যাটলিস্ট 68 আশা করতে পারি। ইভেন ওদের অনেক ফোনে আমরা দেখি, বাট এই ফোনটাতে আসলে সেরকম ব্যবস্থা ওরা রাখেনি। তবে ডিভাইসটার ডিসপ্লেটা বেশ সুন্দর। এখানে যে ডিসপ্লেটা রয়েছে অলমোস্ট সিমেট্রিক্যাল। হ্যাঁ, আপনারা যদি গ্রে মার্কেট খুঁজেন এই প্রাইস পয়েন্টে এর চাইতে আর একটু ন্যারো বেজেলের ডিসপ্লে পাবেন ঠিকই, তবে অ্যাজ অফিসিয়াল ফোন আমার কাছে মনে হয় যে এটা বেশ ভালোভাবে স্ট্যান্ড আউট করছে। এবং ডিসপ্লে সাইজ 6.78 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। মোস্টলি আপনারা পাবেন 120 হার্টজ, ম্যাক্সিমাম অ্যাপ আমরা সেটাই দেখি। কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা 144 হার্টজ পর্যন্ত পেতে পারেন। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। মেবি এইটার HBM ব্রাইটনেসটা 1900-1800 এর আশেপাশে। সো এটা ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইট সব কন্ডিশনেই কিন্তু একদম দেখার জন্য উপযোগী। ঠিকঠাকভাবে আমাদের টেস্টিং পিরিয়ডে বা আমরা যেভাবেই ব্যবহার করি না কেন, তাতে আমাদের দেখতে কোনো ধরনের সমস্যা হয়নি। ভিজিবিলিটি জনিত কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, এটা শিওর করে বলা যায়। রেজলিউশন 1.5K রয়েছে। টপ সেন্টারে 5 হোল কাটআউট আছে। এই 5 হোল কাটআউটটা অনেক বেশি বড় না, এটা কিন্তু বেশ ছোটই। ডিসপ্লেটা একটু ভাইব্রেন্টের দিকে নিয়ে কালার প্রেজেন্ট করে। দ্যাট মিনস মানে নিউট্রাল জায়গা থেকে না। হ্যাঁ, এমনিতে অ্যামোলেড প্যানেল অনেক বেশি কালারফুল হয়ে থাকে, বাট এইটার ক্ষেত্রে একটু স্যাচুরেশন লেভেলটা একটু বেশি, রেড গ্রিন কালারগুলো একটু বেশি পুশ করছে। এতে যে জিনিসটা হয়, যে কোনো কিছু দেখতে আপনার কাছে অনেক বেশি আই ক্যাচি টাইপের, একটু কালারফুল মনে হবে, বাট এটা একুরেট কালার না। এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন আপনারা। মাল্টিমিডিয়া কনজামশন যারা করেন বা গেমিং, তাদের কাছে এই ডিসপ্লের কালার আরও বেশি মানে মজা লাগতে পারে আর কি। ব্যাপারটা এরকম। টাচ রেসপন্স ভালো আছে এটার। আর একটু আগেই বলছিলাম গরিলা গ্লাস 7i প্রোটেকশন করছে ওনাকে। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট রয়েছে। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না কমপ্লেনের তেমন কোনো সুযোগ আছে আসলে এখানে। ডিসপ্লেটা ভালোই লেগেছে। আসছি পারফরমেন্সের জায়গায়। স্মার্টফোনটি রান করছে XOS 16 অন টপ অফ Android 16। আমরা অনলাইন তথ্য অনুযায়ী যতটুকু জানতে পারলাম, এই ফোনটাতে তিনটা মেজর আপডেট পাওয়া যাবে। যদি তাই হয় তাও মোটামুটি ভালো। আর এতে এসএসডি হিসেবে রয়েছে Snapdragon 7S Gen 4। এই ব্যাপারটা অনেকেই মানে ভালো চোখে দেখবেন আমার মনে হয়। মোস্টলি আমরা দেখতে পাই যে ইদানিং অফিসিয়াল ফোন বা ইনফিনিক্সও ডাইমেনসিটি আইদার মানে মিডিয়াটেকের SoC ব্যবহার করে, বাট স্ন্যাপড্রাগনের অন্যরকম একটা চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে স্ন্যাপড্রাগন দিয়ে আমার মনে হয় ওরা এক স্টেপ এগিয়ে থাকছে। অন্যদিকে আবার কমতি দিয়ে ফেলছে এর স্টোরেজ টাইপ, যেখানে আমরা দেখতে পাই UFS 2.2। এখন ফোনটার দাম যেহেতু 50,000 টাকা, সেই জায়গা থেকে আপনার UFS 2.2 মেনে নিতে খুবই কষ্ট হবে, যেটা আমিও মানতে পারছি না কোনোভাবেই। বাই দ্য ওয়ে 60 প্রোর দাম রয়েছে কিন্তু 49,999 টাকা। আর এর ছোট ভাই যেটা 60, ওইটার দাম 44,999 টাকা, মানে 5,000 টাকা কম আছে। এখন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস 50,000 টাকায় যে স্পেক দেখছি আমরা, তাতে করে হ্যাঁ এসওসির সাইডটা অবশ্যই ভালো, বাট একই সাথে এখানে আমরা স্টোরেজ টাইপটাতে এসে কম পেয়ে যাচ্ছি, সেটাও ঠিক। বাট ওদের ইউআইটাতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। একটা গ্লাস লাইক ইউআই টাইপের একটা ফিল দিচ্ছে। সো এই জিনিসটা ইন্সপায়ার্ড, আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, বাট সত্যি বলতে ভালো লাগতেছে দেখতে। তার পাশাপাশি ইউআইতে আমরা তেমন কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি, বাট খুবই আশ্চর্যজনক বিষয় হলো এটাতে মোটামুটি অন্যান্য গেমগুলো ভালো চললেও অ্যাসফল্ট লাইনে এসে আমরা এই স্মার্টফোনটাতে ল্যাগ পেয়েছি, যেটা একটু মানে উইয়ার্ড একটা ব্যাপার মনে হলো। এটা মানে কোনো অপটিমাইজেশন ইস্যু কিনা আমি জানি না। এই গেমটা মোস্টলি আমরা অনেক বেশি অপটিমাইজড দেখি, বাট এইটার সাথে
কোনো কারণে সিঙ্ক হয়তো বা করছিল না। তবে হ্যাঁ, ডে টু ডে লাইফের ব্যবহারে এই ফোনটা অতিরিক্ত হিট জেনারেট করে না, মোটামুটি বলতে গেলে বেশ ঠান্ডাই থাকে। 8/256GB ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন এবং 8GB র্যামের ম্যানেজমেন্ট ওরা ভালো করছে, দ্যাটস ওয়াই আপনি বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন আর কি। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম মোটামুটি বেশ ফাস্টারই বলা যায়। একেবারে গ্রে মার্কেটের সাথে যদি এখান থেকে কম্পেয়ার করেন ডেফিনেটলি পিছিয়ে পড়বে, কারণ ওগুলোতে আরও অনেক বেটার চিপযুক্ত ডিভাইস পাওয়া যায়। তো সেই জায়গায় একটু পিছিয়ে থাকলেও আপনারা যদি অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করেন 50,000-এর আশেপাশে, দেন এইটার পারফরমেন্স আপনার কাছে ওগুলো চাইতে বেটারই মনে হবে, কম মনে হবে না। ওরা আবার ফোনটাকে ঠান্ডা রাখার জন্য বেশ বড় সড়ো ভিসি সিস্টেম ব্যবহার করছে, দ্যাটস ওয়াই ফোন হিট জেনারেট করলেও সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে যায়। তবে হ্যাঁ, মেটাল বডি যেহেতু আপনার হাতে একটু ফিল দিতে পারে। কিন্তু বাই দ্য ওয়ে, এই ফোনটাতে এক্সট্রা দুইটা বাটন আপনি পেয়ে যাবেন। এটা বাটন না, মূলত এটা দেখতে ওই অ্যাপলের ইয়ার মতো লাগবে, ক্যামেরা বাটনের মতো। তবে ওরা এখানে দিয়ে রাখছে হচ্ছে হার্ট রেট সেন্সর, যে জিনিসটা আমরা ঘড়িতে দেখি, বাট ওটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবং এটা কাজ করে। অন্যদিকে এই পাশে যে বাটনটা রয়েছে এটা অ্যাজ লাইক অ্যাজ অ্যাকশন বাটনের মতো কাজ করে। সো এটা আবার অনেকের কাছেই প্রয়োজন হতে পারে। তবে আমরা গেমিং টেস্টের জন্য ভারী গেম গেনশিন ইম্প্যাক্টও ট্রাই করেছি। এখানে 60 FPS আমরা ম্যাক্স ট্রাই করি, যেখানে দেখা যায় যে মোস্টলি এইটা ওরকম 55+ এরকমই ধরে রাখতে পারে, তবে এটা 50 নিচেও সামটাইমস আসছিল। আর হ্যাঁ, ফোনটাতে একটু চাপ দিয়ে ধরে, এটা বোঝা যায় আর কি। সো স্মুথলি গেম প্লের জন্য আসলে আমি এই গেমটা রিকমেন্ড করবো না, বরং আপনারা পাবজি, ফ্রি ফায়ার কিংবা সিওডির মতো গেমগুলোতে প্লে করতে পারেন। পাবজির ক্ষেত্রে এখন পর্যন্ত 90 FPS দেখবেন এবং সিওডির ক্ষেত্রেও আপনারা 90 FPS পাবেন, বাট স্মুথলি রেজাল্ট দিচ্ছে। যদি ওই মোমেন্টে আপনি কোনো কারণে রেকর্ডিং অন করে আসলে গেম প্লে করতে চান, দেন ফোন কিছুটা চাপ অনুভব করে এবং সেই ফিলটা আপনি হাতের মাঝে পাবেন আর কি। বাট এমনিতে নর্মালি যখন আপনি গেম প্লে করছেন বেশ স্মুথ রেজাল্টই দিতে পারে, তাছাড়া স্ট্যাবলভাবে ফ্রেম রেট ধরে রাখতে পারে বলা যায়। আসলে এই ডিভাইসটা সুপার পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস না, সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন, বরং একটু ব্যালেন্স টাইপের ডিভাইস বলতে পারেন। আবার যদি কিনা আমরা 50,000 টাকার এই অন্য অফিসিয়াল ফোনগুলোর সাথে কম্পেয়ার করি, তাহলে গিয়ে আপনি এর পারফরমেন্সকে খারাপ বলতে পারবেন না, ওইটা বাদে স্টোরেজ টাইপ, তাহলে আবার ঠিকঠাক আছে। ফোনটার রিয়ারে দুইটা শুটার রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। আমার মতো আপনারাও বোধহয় এক্সপেক্ট করছিলেন একটা টেলিফটো থাকবে, ওটা থাকলে সত্যিই পারফেক্ট হতো, তখন গিয়ে আমরা খুব সুন্দর করে একটা ব্যালেন্স প্যাকেজ বলতে পারতাম। যাই হোক, ওটা নেই। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের, বাট এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 FPS-এ। এটা বেশ ভালো একটা বিষয় যে ওরা 4K দিকে যাচ্ছে, এর আগে আমরা 2K পর্যন্তই দেখতাম। এখন এই 4K রেজলিউশন তো ভালো, সেটা ঠিক আছে, বাট আমি ক্যামেরা অ্যাপটাতে একটু ল্যাগ পেয়েছি, বিশেষ করে এই ভিডিওতে গেলে সামটাইমস এটা ডিলে করছিল। এর বাইরে ওকে আছে, আর আমার যেটা মনে হয় এটা ফিক্সেবল, খুব সহজেই এটা আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল। সো এটা নিয়ে প্যারা খাবেন না, আই হোপ। আর ক্যামেরার রেজাল্ট নিয়ে বলতে গেলে হ্যাঁ, ওদের আরেকটু লো এন্ডের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোর তুলনায় বেশ বেটার ছবি দিচ্ছে, এটাতে বলা যেতে পারে। বিশেষ করে কালার টোন বা শার্পনেস ডিটেল ভালো আছে। ইভেন আপনি 2x পর্যন্ত জুম করেও মানে মেইন ক্যামেরায় তোলা ছবিগুলোকে ব্যবহার করতে পারবেন। কিন্তু ইনফিনিক্সের এখনও একটা জায়গায় ছোট একটা ইস্যু থেকে গেছে, সেটা হচ্ছে কি ডাইনামিক রেঞ্জ এটা ততটা ওয়াইডারভাবে প্রেজেন্ট করতে পারে না, আর হচ্ছে হেভি এক্সপোজার ব্যালেন্স করতে গেলে একটু প্যারা খায়। এর বাইরে আমি ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় দেখতে পাই। কালারটা হ্যাঁ একটু টুইটেড, যেটা হয়তো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, বাট মোস্টলি পিপলস এইটাই পছন্দ করে। তো সেই জায়গা থেকে এটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই আসলে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, লো লাইটের দিকে একটু ওভার কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা আছে। আর যদি ভালো লাইট থাকে, মানে মোটামুটি লো লাইট আপনি ছবি তুলবেন কিন্তু লাইট সোর্স আছে, সেক্ষেত্রে আবার ইউজেবল আউটপুট দিতে পারে। মোট কথা ডে লাইট লো লাইট বোথ কন্ডিশনের ছবিগুলো ইউজ করার মতোই, বাট হ্যাঁ আরও ইমপ্রুভমেন্টেরও জায়গা আছে। প্লাস আপনি যদি এই প্রাইস সেগমেন্টেরই অফিসিয়াল ডিভাইসগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে একদম হেড টু হেড কম্পারিজন দিয়ে কেউ কিছুটা এগিয়ে থাকতে পারে। এই আর একটা টেলিফটো আমি মিস করতেছি। অন্যদিকে পোর্ট্রেট মোডে আপনারা আবার বেশ কয়েকটা ফোকাল লেন্থেই ছবি তুলতে পারছেন। এখন হয় কি, ওই যেগুলো একটু হাই ফোকাল লেন্থ সেগুলো দেখতে ভালো লাগতেছে, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আপনার কাছে আর্টিফিশিয়াল লাগবে না, বরং ন্যাচারাল লাগে। কিন্তু একই সাথে সেগুলোকে আবার একটু সফট মনে হয়, বোঝা যায় যে একটা আর্টিফিশিয়ালি টুইটেড কিছু ব্যাপার আছে এখানে। এর বাইরে ওকে। আলট্রা ওয়াইডের ক্ষেত্রে আমি বলবো এই ফোন দিয়েও আপনারা ট্রাই করবেন একটু ভালো লাইটিং কন্ডিশনে ছবি নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা মোটামুটি মেইন ক্যামেরার কাছাকাছি একটা আউটপুট পাবেন। হ্যাঁ, রেজলিউশন ডিটেল অফকোর্স এখানে কম আছে, বাট ডে লাইটের ম্যাক্সিমাম ক্লিকেই ইউজেবল ছবি পাবেন। লো লাইটে খুব একটা ভালো পারফর্ম করবে না কিন্তু এই আলট্রা ওয়াইড। সেন্সর সাইজ অনেক ছোট। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল, এইটা অ্যাটলিস্ট আরেকটু বড় সড়ো তো আমরা আশা করতেই পারি, এবং সেটা থাকলেই বোধহয় ভালো হতো। তবে এইটা আপনাকে একটা রেডি টাইপ ছবি দেবে, স্মুথ করে দেওয়ার একটা প্রবণতা আছে স্কিনে, আবার দাড়িগুলো একটু ওভার শার্প লাগে, মানে খারাপ লাগে না দেখতে, বাট আর একটু ন্যাচারাল টোন থাকলে আমার কাছে আর কি ভালো লাগতো। তবে আপনি বিউটিফিকেশন সব কিছু অফ করে রাখলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে। এইটার ডাইনামিক রেঞ্জেও কিছুটা ইস্যু আছে, আমরা মেইন ক্যামেরার মতো এখানেও খেয়াল করেছি। এছাড়াও কে আছে ভিডিও বলছিলাম 4K 30 FPS। যদি আপনি খুব বেশি মুভমেন্ট না করেন তাহলে জিটারিংয়ের দেখা তেমন একটা পাবেন না, বাট রেজুলেশন বাড়াতে হ্যাঁ শার্পনেস ডিটেল একটু বেটার মনে হচ্ছে, ইটস ট্রু। বাট হ্যাঁ, ভিডিওতে কন্ট্রাস্ট লেভেলটা একটু বেশি আছে। ও হ্যাঁ,
মেইন ক্যামেরার ছবিতে আমি একটা ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সির জায়গায় একটা বিষয় একটু মিসিং আছে। কিছু কিছু ছবিতে একটু ওয়াশ আউট একটা ব্যাপার ছিল, কিছু কিছু ছবি আবার নিউট্রাল জায়গায় থাকে। সো এই ব্যাপারটাও ফিক্সেবল আই হোপ। ক্যামেরাতে টুকটাক কিছু ইস্যু আছে, কিছু জায়গায় ভালো করছে, আই হোপ আপনারা মোটামুটি ক্লিয়ার। বাট এই স্মার্টফোনটার মাঝে বেশ বড়সড় ব্যাটারি দিয়েছে, সেটা হচ্ছে 6000 mAh-এর, এবং ওরা ক্লেম করছে এই ব্যাটারি নিজেকে নিজে ভালো রাখতে পারবে, সেরকম হলে ভালো। 90 ওয়াটের চার্জিং সিস্টেম, এটা সাপোর্ট নাই, বক্সে পেয়ে যাচ্ছেন ওটা। একই সাথে আপনারা এর সাথে একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন, মানে একটা চার্জিং সিস্টেম না, সরি, এটা পাওয়ার ব্যাংক পেয়ে যাচ্ছেন। আর এটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। এইটা আবার অবশ্যই এই ফোনটাকে কিছুটা এগিয়ে রাখবে মার্কেটের অন্য কম্পিটিটরদের তুলনায়। এখন ওই পাওয়ার ব্যাংকটার ভিতরে একটা ফ্যান আছে, ওই ফ্যানটা থাকাতে যে সুবিধাটা হয়, ওয়্যারলেসের মাধ্যমে যখন আমরা চার্জ করি ফোন এবং মানে ওই পাওয়ার ব্যাংক যেটাই হোক সেটা কিন্তু গরম হয়ে যায় অনেক বেশি। সো ওই ফ্যান থাকাতে কিছুটা সুবিধা পাওয়া যাবে, ওটা ফ্রি দিচ্ছে, এটা একটা ভালো বিষয়। বাইপাস চার্জিং টেকনোলজি এর সাপোর্ট নেয়, এবং 8 আওয়ার্সের মতো মোটামুটি আমরা এর থেকে এসওটি 8 আওয়ার্স না 8 আওয়ার্স প্লাস প্লাস এসওটি পাবেন, সেটা মিডিয়াম ব্রাইটনেসের ক্ষেত্রে ইউজার টু ইউজার অবশ্য ভেরি করবে এই জায়গাটা। সো আপনি খুব সহজেই বলতে পারেন একদিন চালাতে পারবেন ইজিলি। এর বাইরে নেটওয়ার্ক রিসেপশন জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এটার হ্যাপটিক ফিডব্যাকটা বেশ টাইট একটা ফিল দেয়, প্লাস মেটাল বডি হওয়াতে ওই ফিলটা আরেকটু বেটারভাবে হাতে আসে আর কি। আর হচ্ছে আর কি নোটিফিকেশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি, এই তো। আর এই ফোনটা 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সো ইনফিনিক্স নোট 60 প্রো বেশ ইউনিক একটা ফোন, এবং ওরা নতুন কিছুর দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা অবশ্যই ভালো বিষয়। তবে কিছু কিছু জায়গায় লিমিটেশনস বা কিছু কিছু জায়গায় এখনো কমতি আমরা দেখছি, সেগুলো নিয়ে তো আলোচনা হলোই। আই হোপ নেক্সট টাইম এই বিষয়গুলো ফিক্স করবে ওরা, এবং সেক্ষেত্রে আমরা আরো বেটার ডিল ওদের কাছ থেকে হয়তো বা পাবো। এই ফোনটা কোন বিষয়গুলো আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। কোন জায়গায় ইমপ্রুভমেন্ট থাকলে আপনার মনে হয় ভালো হতো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে ফার্স্টেই আসে UFS 2.2। আপনারটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসুংয়ের নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।